হ্যাঁ, রেকর্ড চালু হয়ে গেছে। দেখেন, আমি প্রথম আমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে ডিসিশন অ্যানালাইসিস অ্যান্ড ইটস স্কোপ। তো এটা হচ্ছে আমি খুব ভালোভাবেই আলোচনা করেছিলাম প্রথম দিকে। এগুলো আসলে আসলে জেনারেল ডিসকাশন টাইপের পড়াশোনা। তো এটার জন্য আমি বইয়ের চ্যাপ্টার ওয়ানটা একটু ভালোভাবে পড়তে বলেছিলাম, ওয়ান এবং টু। আমার মনে হয় এটা আপনারা পড়েছেন ঠিকঠাক মতো। যদি না পড়ে থাকেন তাহলে পড়বেন। তো এই কনসেপ্টটার কাভার হয়নি বা কনসেপ্টটার সম্বন্ধে করানো হয়নি, এই টাইপের প্রশ্ন যদি কারো থাকে একটুখানি কাইন্ডলি বলবেন। স্যার, যদি স্যার মার্কিং করে দিতেন তাহলে স্যার আমাদের জন্য বুঝতে সুবিধা হতো স্যার। মার্কিং বলতে আমি ঠিক বুঝতে পারিনি, আরেকবার আমাকে একটু ক্লিয়ার করে বলা। স্যার একটু যদি মেনশন করে দিতেন আর কি, যে সব আর কি আপনি পড়াইছিলেন ওগুলো তো স্যার ইয়েতে স্যার এই করা ছিল না। আপনি তো পিডিএফ থেকে পড়াইছেন অনলাইনে স্যার। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছি। আপনি যে একটার কথা বলতেছেন রবিন, আমি ওখানে আসতেছি। আসলে আমি বলবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে এই যে প্রথম চ্যাপ্টারটা, এইটার জন্য আমি কিছু ক্লাসে জেনারেল কথাবার্তা লিখছিলাম বোর্ডে, ওইটা পড়বেন। সাথে হচ্ছে এই যে বইটা আমি দিয়েছিলাম, একটা বইয়ের পিডিএফ দিয়েছিলাম, যে ইন্ট্রোডাকশন টু ডিসিশন থিওরি। এইটার হচ্ছে আপনি ফার্স্ট চ্যাপ্টারটা একটু দেখবেন। ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, উইথ সোর্সেস অফ কমপ্লেক্সিটি ইন ডিসিশন প্রবলেম। এটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারেও দিয়েছিলাম, গত যে কোশ্চেন গুলো থেকে অ্যাসাইনমেন্ট আকারে দিয়েছিলাম এর মধ্যেও পাবেন। আবার ক্লাসেও কম বেশি আলোচনা করা হয়েছে। এই জন্য আমার মনে হয় এই দুটা চ্যাপ্টার ক্লাসে ফার্স্টের দিকে ভালোভাবে করানো হয়েছে। জাস্ট রিক্যাপ দিচ্ছি যে আসলে কোনগুলো আমাদের হয়ে গেছে, কোনগুলো বাকি আছে। কেউ কেউ বলতেছিলেন যে সিলেবাস সম্ভবত এখনো অনেক বাকি, যেহেতু আমি 1 মাস ট্রেনিং এ ছিলাম। তো আপনারা হচ্ছে আহ, সেই জন্য আসলে সিলেবাসটা ওপেন করলাম প্রথমে। দেখেন, তো এই যে জেনারেল কথাবার্তাগুলো, আমি যে বইটা দিয়েছি, বইয়ের 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার এবং প্রথম দিককার 2-3টা লেকচারে আমি বোর্ডে বেশ কিছু ডিসিশন মেকিং এর স্টেপ গুলো আউটলাইন করে দিয়েছিলাম। ডিসিশন মেকিং এর কমপ্লেক্সিটির বিষয়গুলো আউটলাইন করে দিয়েছিলাম। ডিসিশন মেকিং, ডিসিশন সায়েন্সের অ্যাপ্লিকেশন গুলো কোন জায়গায় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং আলোচনা করেছিলাম যে ডিসিশন সায়েন্সের সাথে আমাদের সাবজেক্টের রেলেভেন্স কোন জায়গায়। তো এই 2টা চ্যাপ্টারে কারোর কোনো সমস্যা আছে, বা আমি যে কথাগুলো বলতেছি এগুলো ঠিক আছে কিনা, একটুখানি দুই একজন একটুখানি সারা সারা দিয়েন। স্যার ঠিক আছে স্যার। এই যে ফয়সাল, তালহা, তারপরে হচ্ছে আহ, রবিন, অনুপম সেন, ঠিক আছে? জি জি স্যার, স্যার ঠিক বলছিলেন আছে। স্যার। ওকে। আচ্ছা, দেখেন, এরপরে আসি হচ্ছে ডিসিশন আন্ডার আনসার্টেনটি, স্টকিস্টিক এবং নন স্টকিস্টিক ক্রাইটেরিয়া করানো হয়েছে। ডিসিশন আন্ডার আনসার্টেনটিতে আমি আপনাদেরকে 2টা শিট দিয়েছিলাম। ওই যে শিটের কথা রবিন বললেন, আমি দেখাই দিচ্ছি। ওই শিট আমি ওপেন করে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তো ওইখানে আমি ডিসিশন আন্ডার আনসার্টেনটির 4-5টা ওয়েতে প্রবলেম সলভিং দেখিয়ে দিয়েছিলাম, যার মধ্যে কিনা নন স্টকিস্টিক এবং স্টকিস্টিক ক্রাইটেরিয়া কভার করে। আমি এখানে একটা জিনিসই বাদ আছে, সেটা হচ্ছে যে কোহিরেন্স প্রিন্সিপাল। এটা আমার দেখানো হয়নি, দেখানো হবে। তো এই পর্যন্ত ওকে আছেন কিনা, একটুখানি সাড়া দিয়েন। জি স্যার। ডিসিশন আন্ডার আনসার্টেনটির ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি অনলাইনে করিয়ে দিয়েছিলাম, সেগুলোর রেকর্ডও আছে। শুধুমাত্র কোহিরেন্স প্রিন্সিপালটা নিয়ে আমি কথা বলি নাই, কথা বলা হবে। এই পর্যন্ত পরিষ্কার? মাহবুব আলম। জি স্যার। জি স্যার, পরিষ্কার। ওকে। এরপরে হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি ইভ্যালুয়েশন টোটালি করানো হয়নি, ইউটিলিটি থিওরি টোটালি করানো হয়নি। এই 2টা চ্যাপ্টার বাকি আছে টোটাল। আচ্ছা, ডিসিশন ট্রি
এবং ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম, এই দুইটা বিষয়ে আলোচনা করা হয়েছে ওই শিটের থেকেই। ডিসিশন ম্যাট্রিক্স নিয়েও কথা বলেছে। রিসার্চ প্ল্যানিং ডায়াগ্রাম সম্ভবত করাবো না আমি, আর যদি করাই তাহলে পরের দিকে দেখাই দিব না, সমস্যা নেই। ডিসিশন ট্রি এবং ডিসিশন ট্রির ম্যাথমেটিক্স আমি কিন্তু সুন্দরভাবে একটা উদাহরণ এক্সপ্লেন করে বোঝাই দিচ্ছিলাম। ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম আমি খুব বেশি করে দেইনি, কারণ এটা হচ্ছে যে আপনার কোনটা কাকে ইনফ্লুয়েন্স করে, অনেকটা কজুয়াল ডায়াগ্রামের মতো আমি দেখিয়ে দিয়েছিলাম। এত ডিপলি যায়নি, যাওয়ার প্রয়োজনও খুব বেশি নাই। আপনার ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম কি এবং কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, মানে ডিসিশন ট্রির আগের স্টেপ যেটা, ওইটাই হচ্ছে ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম। কিন্তু দেখানো হয়েছে আপনাদেরকে, শীট থেকেই দেখানো হয়েছে। এই পর্যন্ত ওকে আছেন কিনা একটুখানি বলেন। স্যার ডিসিশন ট্রি আর ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম এটা কোন শীটের মধ্যে আছে স্যার? কোন শীট আমি আপনাদেরকে পড়িয়েছিলাম ভাই? দুইটা শীট দিয়েছিলাম, একটা স্যার চ্যাপ্টার। চ্যাপ্টার 26 আর 28 নামে দুটো দুইটাতে আছে। একটু খুঁজে দেখবেন, দুইটাতে। ওয়েট ওয়েট, আমি দেখে বলতেছি। ওয়েট ওয়েট, 26 মানে চ্যাপ্টার 28 যেটা, ওইটাতে দেখলে পেয়ে 26 যাবেন, বুঝছেন? ডিসিশন ট্রি পেয়ে যাবেন। আর ইনফ্লুয়েন্স ডায়াগ্রামটা যদি বুঝতে না পারেন, ইন কেস, এটা কোনো মেহেদি শুনলেন, ইন কেস যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে একটুখানি নেটে সার্চ দিয়ে ভাই, খুবই ইজি জিনিস। মানে এটা হচ্ছে আহ, মানে দেখায় আসলে সময় নষ্ট করে লাভ নাই, এই জন্য দেখায় নাই। তারপর আপনি বলছেন আমি দেখাই দিব না আজকে, আপনি মানে চিন্তা নেওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে ঠিক মেহেদি? আছে স্যার। হ্যাঁ, চিন্তা নেওয়ার কারণে আমি দেখাচ্ছি, সমস্যা। দেখেন, দুইটা সিট একটু খুলে দেখলেন, একটু পড়লেন, ক্ষতি তো নাই। দুই লাইন না হয়তো না স্যার বেশি আমি পড়া হবে। দেখছি স্যার। না আচ্ছা আমি আচ্ছা দেখছি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন, মাল্টি অ্যাট্রিবিউট মডেলস, অর্থাৎ এমসিডিএম, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস খুবই ভালোভাবে ক্লাসে করানো হয়েছে। এবং সেই মডেলের থেকে তিনটা মডেল দেখাইছিলাম। একটা হচ্ছে এইচপি, একটা হচ্ছে সিলেবাস বহির্ভূত দুইটা জিনিস দেখাইছিলাম, একটা হচ্ছে টপসিস, আর একটা হচ্ছে ডিমেটাল। একটুখানি মনে করার চেষ্টা করেন, আছেন? মেহেদি বলেন। জি স্যার, পড়াইছেন। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত ওকে আছেন। আচ্ছা, এরপরে আমি সিলেবাস বহির্ভূত আরো একটা জিনিস দেখাইছি, সেটা হচ্ছে যে ফাজি ইনফারেন্স সিস্টেম এবং আহ কি বলে ফাজি সেট থিওরি, বেসিক বিষয়টা সিলেবাস বহির্ভূত, সিলেবাসে নাই, তারপরেও করানো দরকার মনে করছি, এই জন্য করানো হয়েছে। মনে আছে কিনা সবার? জি স্যার। ওকে, তাহলে জি বাদ স্যার। আছে কোনটা? অ্যাডিটিভ এন্ড মাল্টিপ্লিকেটিভ ইউটিলিটি থিওরি বাকি আছে এইখানে। এইখানে বাকি আছে কোহিরেন্স প্রিন্সিপাল, এখানে সাবজেক্টিভ প্রবাবিলিটি ইভালুয়েশন, আর হচ্ছে ইউটিলিটি থিওরি। তাহলে দেখেন, একটা দুইটা তিনটা চ্যাপ্টার টোটালি বাকি আছে। আর কেস স্টাডি, আর আপনার হচ্ছে কেস স্টাডিটা হচ্ছে আপনার পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট পড়ার জন্য দুই একটা আপনাদের অনলাইন রিসোর্স শেয়ার করে দিব, আপনারা জাস্ট একটু পড়ে নিবেন এই জিনিসটা। কেস স্টাডি থেকে এক্সাক্ট কোনো কোশ্চেন আসবে না, এই জন্য আসলে এতটা মানে ইম্পর্টেন্স দিচ্ছি না। তো আমার দেখেন, এইখানে দুইটা চ্যাপ্টার, সরি, এইখানে দুইটা চ্যাপ্টার বাকি আছে, আর নিচে একটা চ্যাপ্টার বাকি আছে। এখন বলেন, সিলেবাস তিন চারটা ক্লাস করলে আশা করি শেষ হবে। এবার আমি আপনারা যেটা বলতেছিলেন আমি দেখাই দিচ্ছি, সেটা দাও, ওয়েট করে। এইটা হচ্ছে আমাদের যে বই, যে বইটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, অ্যান ইন্ট্রোডাকশন টু ডিসিশন থিওরি। এই বইয়ের আপনারা হচ্ছে পড়বেন 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার যদি পড়তে চান,
আমি আবারও বলতেছি 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার এবং হচ্ছে এই 3, 4 এইখান থেকে পড়লেও হবে। আর আমি অন্য যে 2টা শীট দিছিলাম ওইখান থেকে পড়লেও হবে, একই কথা, একই কথাবার্তা লেখা আছে। বরঞ্চ এইখান থেকে না পড়ে বরঞ্চ ওইখান থেকে পড়াটাই বেশি ভালো, মানে এইখানে বেশ কিছু হাবিজাবি কথাবার্তা আছে যেটা ওইখানে নাই। তো আপনারা এইখান থেকে এই 2টা চ্যাপ্টার পড়েন আর 5 নাম্বার চ্যাপ্টারটা পড়েন, ইউটিলিটি থিওরি। এটা আমি আজকে দেখাই দিব না, সমস্যা নেই। আচ্ছা, এই পর্ব শেষ করলাম। এবার দেখেন, একটুখানি ধৈর্য রেখে রাখবেন, একটুখানি আমি বইটা একটু ওপেন করে তারপর আপনাকে দেখাচ্ছি। একটুখানি ধৈর্য রাখবেন প্লিজ। দেখেন, যে যিনি শুনতেছিলেন এবং যারা শুনতেছেন সবার উদ্দেশ্যেই বলতেছি, দেখেন এই এই 28 চ্যাপ্টারটা করানো হয়েছিল। এই 28 চ্যাপ্টারের আপনি আহ ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আমার যতদূর মনে পড়ে, আমি আপনাদেরকে এই যে সার্টেনটি, আনসার্টেনটি, রিস্ক সবগুলোই কম বেশি দেখিয়েছিলাম। ডিসিশন মেকিং প্রসিডিওর যেগুলো আমি পড়ানো হয়েছে তারপরেও আমি আপনাদেরকে দেখানো হয়েছিল। পি অফ ম্যাট্রিক্স প্রত্যেকটাই আমি কিন্তু একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই চ্যাপ্টারের শেষের দিকে যদি আপনি আসেন, একদম শেষের দিকে যদি আসেন, তাহলে এই যে ডিসিশন ট্রি অ্যানালাইসিস এবং স্টেপ গুলা ডিসিশন ট্রি অ্যানালাইসিসের কি কি, এবং একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পলও খুব সুন্দরভাবে করাই দেওয়া হয়েছিল। কথা বুঝতে পারছেন? এইখান থেকে পড়বেন ডিসিশন ট্রি। এর যে মানে অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এগুলো কম বেশি দেখতে পারেন, আপনাদের ইচ্ছা কম বেশি দেখতে পারেন। আচ্ছা, এরপরে এই যে এই 28 চ্যাপ্টার, যেটা এই 28 চ্যাপ্টারের যদি সামনের দিকে যান, তাহলে আপনারা বিভিন্ন মডেল পাবেন। ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনটি, কোন কোন ওয়ে আছে, মিনিম্যাক্স, ম্যাক্সিমিন, ম্যাক্সিম্যাক্স, মিনিম্যাক্স ক্রাইটেরিয়া, ল্যাপলাস প্রিন্সিপাল, হারউইকস ক্রাইটেরিয়া, রিগ্রেট ক্রাইটেরিয়া, প্রত্যেকটাই আমি উদাহরণ সহকারে দেখাইছিলাম। এইখান থেকে থিওরি দেখানো হয়েছিল, উদাহরণটাও সম্ভবত উদাহরণটা এখান থেকেও দেখানো হয়েছিল, সম্ভবত ওই আরেকটা বই আছে সেখান থেকেও দেখানো হয়েছিল। তো আমি ওই বইটা একটু শেয়ার দিচ্ছি, ওইখান থেকে উদাহরণগুলো আরো ভালো উদাহরণ আছে, অনেকগুলো করে উদাহরণ আছে, ওইখান থেকে দেখাইছিলাম। এই পর্যন্ত পরিষ্কার আছেন কিনা দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে এখনই বলেন। যেটা 28 চ্যাপ্টার, এই 28 চ্যাপ্টার থেকে আমি থিওরি গুলা পড়ানো হয়েছিল। এই যে এখানকার যে থিওরি গুলা পড়ানো হয়েছিল 28 চ্যাপ্টার, যেটা এই যে 28 চ্যাপ্টার, চ্যাপ্টার 28, এই 28 থেকে আপনার সামনের থিওরি গুলা পড়ানো হয়েছিল, প্লাস শেষের দিকে ডিসিশন ট্রির এক্সাম্পল সহকারে ডিসিশন ট্রি অ্যানালাইসিসের যে স্টেপ গুলো সেগুলো দেখানো হয়েছিল, এবং ডিসিশন আন্ডার আনসার্টেনটি এইগুলার যে মানে থিওরিটিক্যাল যে এক্সপ্লানেশন গুলো সেগুলো আমি এখান থেকে করাইছিলাম। এই পর্যন্ত সবাই আছেন কিনা আমার সাথে একটুখানি কাইন্ডলি সাড়া দিবেন, অনলাইন ক্লাস তো। জি স্যার।
জি স্যার। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমি আরেকটা একটুখানি শেয়ার দিই, সাথে থাকবেন একটুখানি প্লিজ। দেখেন, আরেকটা হচ্ছে 26 চ্যাপ্টার দিছিলাম, নাম হচ্ছে ডিসিশন মেকিং। এইখান থেকে আপনারা চাইলে থিওরি পড়তে পারেন, একই কথাবার্তা লেখা, একই কথাবার্তা লেখা। এই যে এখান থেকে যে ওইখানে যে থিওরি পড়াইছি, এইখানকার যে থিওরি গুলো সেম, কোনো পার্থক্য নাই, হয়তোবা আলাদা ভাষায় লেখা, কিন্তু কথা একই। এখানকার যে বিভিন্ন ওয়ে অফ ম্যাট্রিক্স এর মাধ্যমে এই যে পাঁচটা ডিসিশন আন্ডার আনসার্টেনটি, এর পাঁচটা ক্রাইটেরিয়ার পাঁচটা এক্সাম্পলই আমি এইখান থেকে উদাহরণ সহকারে আমার, এবং ভিডিও আছে সেটা, আপনারা চাইলে এই যে ভিডিওটাও দেখতে পারেন, এবং আমি আপলোড করে ওইটা আপনাদেরকে শেয়ারও করে দিয়েছিলাম আমার মনে আছে। তো এই এক্সাম্পল গুলা সহকারে আপনারা এই যে একটা একটা করে ক্রাইটেরিয়া আপনারা দেখবেন। চাইলে আমার ভিডিওটা আরো একবার করে দেখতে পারেন। এই দেখেন, একটা ক্রাইটেরিয়া গেল হচ্ছে এই যে অপটিমিস্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে ম্যাক্সিম্যাক্স, একটা হচ্ছে কনজারভেটিভ বা প্যাসিমিস্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে ম্যাক্সিমিন ক্রাইটেরিয়া, সরি, হ্যাঁ ম্যাক্সি মিন ক্রাইটেরিয়া, একটা হচ্ছে মিনিম্যাক্স রিগ্রেট অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে আপনার ইকুয়াল লাইফ বা ল্যাপলাস ক্রাইটেরিয়া, এবং এই উদাহরণটাই সম্ভবত আমি করাই দিয়েছিলাম আপনাদের। সাথে মনে হয় আরো একটা উদাহরণ আহ, আলোচনাও করছিলাম, আমার যতদূর মনে পড়ে। তো এইটা একটুখানি দেখবেন, এখানে দুই তিনটা করে এক্সাম্পল দেয়া আছে, খুব সুন্দর। এরপরে ডিসিশন আন্ডার রিস্ক এর ম্যাথমেটিক্যাল প্রবলেম সহকারে করাইছিলাম কয়েকটা অ্যাপ্রোচ। একটা ছিল হলো এক্সপেক্টেড মানিটারি ভ্যালু, একটা এবং এটার আপনার উদাহরণও করাইছিলাম এখানে, আমার খুব ভালো করে মনে আছে, এই উদাহরণটাই দেখাইছি। তারপর হচ্ছে এক্সপেক্টেড অপরচুনিটি লস, উদাহরণ সহ করানো হয়েছিল। তারপরে আছে হচ্ছে আপনার এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন, এইটারও হচ্ছে আপনার উদাহরণ সহ করানো হয়েছে। এবং এইখানেও আপনার ডিসিশন ট্রির একটা সেকশন রয়ে গেছে, চাইলে এটা করতে পারেন। এই পর্যন্ত পরিষ্কার হইলে বলেন, এই পর্যন্ত যদি পরিষ্কার হন বলেন। স্যার পরিষ্কার। এখন দেখেন, এই পর্যন্ত যদি পরিষ্কার হন, তাহলে সিলেবাসের এই পর্যন্ত একবারে পরিষ্কার। এই পর্যন্ত যদি পরিষ্কার হন, সিলেবাসের এই পর্যন্ত একবারে ওকে, কোনো কোনো খুঁত নাই এর মধ্যে আর। তাহলে উইক 4 কমপ্লিট, বাকি আছে উইক 5, উইক 6, আচ্ছা উইক 7ও কমপ্লিট। এই যে ডিসিশন ট্রি, ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম আর রিসার্চ প্ল্যানিং ডায়াগ্রাম আমি দেখাই দিচ্ছি ভাই। আর হচ্ছে এই উইক 4 পর্যন্ত ওকে একদম। উইক 5, 6 করানো হবে, আজকেই করাবো ইউটিলিটি থিওরি। আচ্ছা, এর সাথে হচ্ছে উইক 8 আর 9, এই দুইটা কিন্তু আগেই কমপ্লিট ছিল। অর্থাৎ আপনার এইচপি টপসিস, এমসিটিএম মেথড, মাল্টি ক্রাইটেরিয়া মডেল, যেটাই বলেন মাল্টি অ্যাট্রিবিউট মডেল, এইগুলো আমি আগেই করানো হয়েছে ক্লাসে। তাহলে 8, 9 ওকে, 1 থেকে 4 ওকে, 7 ওকে। তাহলে 7, 8 আছে, বাকি আছে 5, 6, আর নিচে হচ্ছে আপনার 10। এইবার একটুখানি বলেন যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছেন কিনা, তাহলে আমি সামনে আগাবো। জি স্যার। স্যার হুম, চ্যাপ্টার হ্যাঁ বলেন। 1 যদি মেনশন করে দিতেন স্যার। চ্যাপ্টার হ্যাঁ, হ্যাঁ, 1 যে চ্যাপ্টার 1 এর স্যার প্রথম যে স্যার ডিসিশন অ্যানালাইসিস যে স্কোপ, এই হ্যাঁ, অংশটুকু স্যার কোথা থেকে পড়তে হবে স্যার? চ্যাপ্টার 1 থেকে পড়েন ভাই। চ্যাপ্টার 1 প্লাস অনলাইন রিসোর্সের কথা তো আর আমি বলতেছি না, অনলাইন রিসোর্স তো আপনারা যেটা খুশি ইউজ করতেই পারেন। হ্যাঁ, অনলাইন রিসোর্স তো আপনাদের কাছে মানে উন্মুক্ত, এটা তো আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। কারণ ওইগুলো জেনারেল কথাবার্তা, জেনারেল বিষয়গুলো আপনি মানে হচ্ছে অনলাইন যে কোনো জায়গা থেকেই পড়তে পারেন। এমনকি চ্যাট জিপিটিতেও যদি সার্চ দেন, সেও আপনাকে একটা ভালো আউটপুট দিবে। আইডিয়া নেওয়ার জন্য ওইটাও একটা ভাগ, মানে খারাপ না, ওইটাও হচ্ছে জায়গাটা একবারে খারাপ না। তো আপনি যেটা বলতেছেন রবিন, তাই তো? ওয়েট, একটুখানি ওয়েট।
এই যে ইন্ট্রোডাকশন পড়বেন, এই যে ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা ফুল পড়বেন, একটু রিডিং পড়বেন, জাস্ট কিছুই না। নরমেটিভ ডিসক্রিপটিভ ডিসিশন থিওরি কি জিনিস পড়বেন, রেশনাল এবং রাইট। সবসময় রাইট ডিসিশন, সরি, রেশনাল ডিসিশন কি সবসময় রাইট ডিসিশন হয় নাকি হয় না? এখানে এক্সাম্পল সহকারে আমি পড়াইছিলাম। যেমন এই যে এখানে একটা যুদ্ধের উদাহরণ দেয়া আছে, যে অল্প সৈন্য নিয়ে বেশি সৈন্যের এগেনস্টে যুদ্ধ করে জিতে আসছে। আচ্ছা, আসি রিস্ক ইন ইগনোরেন্স আনসার্টেনটি, এইগুলো নিয়ে একটুখানি পড়বেন। সোশ্যাল চয়েস থিওরি, গেম থিওরি নিয়ে জাস্ট এখানে জাস্ট রিডিং, এটা পড়লে পড়বেন, না পড়লে নাই, বাট পড়লে ভালো আর কি। হিস্ট্রি পড়ার খুব বেশি দরকার নাই, এইটুকুই। আচ্ছা, এর সাথে হচ্ছে আপনার, আপনি যেটা বললেন, রাইট, আসতেছি। হ্যাঁ, একটা ছিল হচ্ছে যে ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম। এই শুনছিলেন না, কি বলে, মেহেদি, একটু দেখেন। ইনফ্লুয়েন্স ডায়াগ্রামের এই চেহারা দেখে কি বুঝতে পারতেছেন যে ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম আসলে কি হইতে পারে? জি স্যার, ধারণা পাওয়া যাচ্ছে। মানে হচ্ছে কোনটা কারে ইফেক্ট করে, কোনটা কার কজ, এবং কোনটা কার ইফেক্ট। দেখেন এই একটা আমি ডাউনলোড করে ওপেন করি না, একটুখানি দেখেন যে এইখানে আপনার ওয়েদার ফোরকাস্ট, যদি ওয়েদার ফোরকাস্টটা সঠিক হয়, তাহলে হয় আপনি কোট গায়ে দেবেন অথবা আমব্রেলা পরবেন, আমব্রেলা নিয়ে বের হবে। যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ছাতা নিবেন, আর যদি শীত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কোট গায়ে দিয়ে বেরোবেন। তো এর সাথে কি হয়, যে ওয়েদারও যদি একইভাবে আপনার মানে রিয়াক্ট করে তাহলে তো ভালো। আর যদি না হয়, যদি ওয়েদার দেখাচ্ছে যে আপনার ফোরকাস্ট ছিল কি যে বৃষ্টি হবে, কিন্তু হলো না, তখন আপনার ছাতা নেওয়াটা কি একটা ডিসকমফোর্টের সৃষ্টি করবেন। কিন্তু আপনার ওয়েদার মানে ফোরকাস্ট ছিল যে বৃষ্টি হবে, এবং ওয়েদারও বৃষ্টি হয়েছে রিয়েলিটিতে, আপনি কি করলেন, আপনি ভিজলেন না, ভেজা থেকে বিরত থাকলেন। মানে এই গেট ওয়েট বলতে আসলে রেইন হয়েছে, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, এটার মানে কি আপনার কমফোর্টটা নিশ্চিত হলো। এই কজ ইফেক্ট রিলেশনশিপটাই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম, এবং এই ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম থেকেই আপনার সৃষ্টি হয় ডিসিশন ট্রির। এই কথাটা মনে রাখবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আপনারা একটুখানি গুগলে সার্চ দিয়ে এই জিনিসটা একটু দেখবেন, বুঝছেন? আমি এটা করাই দিচ্ছি না এই জন্য সরি, বাট এই জিনিসটা আসলে খুবই ইজি বলে করাচ্ছি না। হাউ টু টার্ন অ্যান ইনফ্লুয়েন্স ডিসিশন ট্রি, কিভাবে একটা ইনফ্লুয়েন্স ডায়াগ্রামে দেখেন ভিডিও সহকারে চলে আসবে, একটা ইনফ্লুয়েন্স ডায়াগ্রামটা কিভাবে ডিসিশন ট্রিতে রূপান্তর করতে হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন এইখান থেকেই কিন্তু আপনার ওই যে ডিসিশন ট্রির প্রবলেমটা কিন্তু চলে আসবে। আপনি, আমি যে হচ্ছে আপনার যে এটা পড়াইছিলাম, তার আমি ওইখানে ফেরত যাই, তাহলে আপনার ডিলেট করতে সুবিধা হবে আপনার। ওয়েট, একটুখানি একটুখানি লাইন থেকে দেখতেছেন, আমার স্লাইড দেখতেছেন? জি স্যার। দেখেন, একটা আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের নতুন একটা প্রোডাক্ট কমার্শিয়ালি লঞ্চ করে, একদম ডিরেক্ট যদি কমার্শিয়ালি লঞ্চ করে, অথবা একটা পাইলট প্ল্যান তৈরি করে তারপরে হচ্ছে তারা স্টিলটারে আপনার মানে মেইন প্রোডাকশনে যাবে। তো এই দুইটা অপশন তাদের হাতে আছে। একটা হচ্ছে যে হচ্ছে তারা প্রোডাকশন বন্ধ করে দিবে, একটা হচ্ছে যে না, টেস্ট করে দেখবে যে বাজারে চলে কিনা, আরেকটা কি একদম ডিরেক্ট কোন টেস্ট টেস্ট নাই কমার্শিয়ালি লঞ্চ করে দেবে। এই তিনটা ঘটনারে আপনি বক্স বক্স আকারে দেখাইতে পারেন না? হ্যাঁ স্যার। এবং কি হইলে কি হবে, যদি ডিরেক্ট লঞ্চ করে তাহলে হচ্ছে এই যে 80% চান্স আছে যে আপনার সে ইয়ার দিবে, 20% চান্স আছে লো ইয়ার দিবে। আবার হচ্ছে আপনার পাইলট প্ল্যান করলে হচ্ছে তার এত% চান্স আছে সে ফেল করবে, মানে লো ইয়ার দিবে, আর তার বাকি অংশটুকু আছে হচ্ছে হাই ইয়ার দিবে।
এইটারই একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, অর্থাৎ ফ্লো চার্ট আকারে রিপ্রেজেন্ট করাই হচ্ছে ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম। আপনি এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে রিসার্চ প্ল্যানিং ডায়াগ্রাম যেটা বলছে, এইটা শুনে সার্চ দেন, খুবই ইজি জিনিস। আমি এই বিষয়টা নিয়ে আসলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, কেন যেহেতু খুব ওকে একটা জটিল কিছু না। আপনারা কি কজ ইফেক্ট ডায়াগ্রাম পড়ছিলেন? ওই যে ফিশবোন ডায়াগ্রাম, ইশিকাওয়া ডায়াগ্রাম, জি স্যার। জি স্যার পড়ছি। অনেকটা ওই রকমই ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম ধরে নেন। একদম এক্স্যাক্টলি সেম না হইলেও অনেকটা ওইরকম আর কি ধরে নেন। তো ওইটা পড়ছেন বিধায় আমি আর এত ডিপে যাই নাই। আর রিসার্চ প্ল্যানিং ডায়াগ্রামটা আপনাদেরকে করতে হবে। রিসার্চ প্ল্যানিং ডায়াগ্রামটা একটুখানি সার্চ দিলে অসংখ্য আর্টিকেল পাবেন, অসংখ্য। তা একটা জিনিস আমি একটুখানি দেখাই দিই ওই রিলেটেড, জাস্ট বোঝানোর জন্য। একটুখানি দেখেন। হ্যাঁ, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এ রিসার্চ প্ল্যানিং জি ডায়াগ্রাম নোটেশন ইজ ইন্ট্রোডিউসড, এখানে একটা মানে জাস্ট একটা পেপার থেকে পড়ছে। ইট ইজ বেসড অন কম্পিউটার প্রোগ্রামিং ফ্লো চার্টস and has number of advantages over the conventional arrow diagram method। আমরা যে অ্যারো দিয়ে দিয়ে আগে দেখাতাম, তার থেকে রিসার্চ প্ল্যানিং ডায়াগ্রামটা একটুখানি ভালো। The notion leads itself to a straightforward quantitative analysis which yields probabilistic time and cost information in a form suitable for use in project planning, scheduling and control। কথা বুঝছেন? এটা মানে অর্থাৎ এইটা হচ্ছে আপনার এই যে এক কথায় ডিসিশন ট্রি যেটা বানাইছেন, ওর সিমিলার টাইপেরই একটা জিনিস হচ্ছে আপনার রিসার্চ প্ল্যানিং ডায়াগ্রাম। বা রিসার্চ প্ল্যানিং ডায়াগ্রামটা একটু দেখাই, একটা এক্সাম্পল দেয়। আচ্ছা, আমার এটা শেষ হয়ে যাবে, আরেকবার হচ্ছে আমি লঞ্চ করবো না, আপনারা একটুখানি ডিসকানেক্ট হয়ে আবার হচ্ছে আপনি কানেক্ট হয়ে, যেমন এইটা একটুখানি দেখেন। এই যে আপনি, আরে কেউ রিসার্চ পেপার পড়ছেন না, ওইখানে যে মেথোডোলজির অংশটা থাকে একদম সেম ওই রকমই, যে আপনি কোন স্টেজে স্টেজে কাজ করছেন। আর এইখানে কি হবে, যে কি কি সিচুয়েশন ঘটতে পারে তার স্টেপ ওয়াইজ একটা মানে কি বলে আপনার ডিক্লারেশন গ্রাফিক্যাল, এবং সেখানে প্রবাবিলিস্টিক ভ্যালুও ইনক্লুডেড থাকবে। ওকে, আমি এই বিষয়টার থেকে সরে যাচ্ছি। সরে যে হচ্ছে আমি নতুন টপিক শুরু করি, যেটা হচ্ছে যে আপনার সিলেবাস যেটা আছে যে ইউটিলিটি থিওরি। আমি কি কেটে স্টার্ট করব, নাকি যতটুকু আসে চালাই যাবো? তিন স্যার মিনিট কেটে চলবে? স্টার্ট করা বেটার হয়। আচ্ছা, আমি কেটে স্টার্ট করতেছিলাম। আচ্ছা, আমি যে পর্যন্ত দেখালাম, মানে বুঝতে তো পারছেন যে আসলে কি পড়তে হবে। টোটাল সিলেবাসটা আমার কি কি কাভার হয়েছে পুরোটাই আমি দেখাই দিলাম। কারোর কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, আমি 10 সেকেন্ড পরেই শাট ডাউন করে দিব, দিয়ে আবার রিলঞ্চ করবো। তার আগে বলেন যে কারো কোনো প্রবলেম আছে কিনা এর মধ্যে। স্যার তাহলে স্যার হুম, বলেন বলেন। স্যার স্যার বলতেছি স্যার এই যে এইচপি মেথড স্যার ক্লাসে স্যার এই মুস্তাফিজ স্যারের পেপার থেকে আপনি স্যার এই সাপ্লায়ার স্যার যে ক্যালকুলেশনটা অনেক লম্বা ক্যালকুলেশন স্যার অনেকগুলো দেখাইছেন। হ্যাঁ তো স্যার হ্যাঁ এক্সামে আমাদের ফাইনাল এক্সামে স্যার এইরকম স্যার এই যে এই যে যে ম্যাথ মানে অনেক লম্বা যে ক্যালকুলেশন এরকম স্যার ইয়ে মানে আসবে কিনা এটা হ্যাঁ, জানতে আসবে তো। চাইছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে আসবে, কিন্তু ও ওরকম বিশাল সব স্টেপ আপনাকে দেয়া হবে না। ওর একটা স্টেপ আসবে, কেননা পরীক্ষার হলে তো ভাই ওটা তো তারা একটা রিসার্চ কন্ডাক্ট করছে। তারা একটা রিসার্চ কন্ডাক্ট করছে যে 1 বছর জি ধরে স্যার বা জি 5 মাস ধরে। তো ওই রকম বিশাল ক্যালকুলেশন আসবে না, বাট ওরকম একটা দামি ক্যালকুলেশন আসবে, কেন এক্সামে তো আপনাকে আসলে লিমিটেড টাইমের মধ্যে আমার জাজ করতে হবে। তো একটা দামি ক্যালকুলেশন অর্থাৎ জি হচ্ছে মক মক ক্যালকুলেশন টাইপের আপনার আসবে, যে ওর একটা স্টেপ করে জি দেখাও, স্যার এর এই জি স্টেপটুকু স্যার শুধু করে দেখাও, এতটুকু আসতে পারে।
মনে হয় পরিষ্কার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আমি রিলঞ্চ আর স্যার করি ওই তারপরে পেপারটা স্যার আমাদের দিব, আচ্ছা দিয়ে দিব, আর ওই সমস্যা পেপার নেই, দিয়ে দিব। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমি আবার রিলঞ্চ করতেছি, একটু জয়েন হন।